বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ ও ফিন্যান্স বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসের ফিন্যান্স ও ব্যাংকিং বিমা যেই এর আগে 2টি ক্লাস হয়েছিল, আজকে অবশ্য ক্লাস নম্বর 3 আমার। তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসেরই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে যারা উপস্থিত ছিলে তারা অবশ্যই খেয়াল করে দেখবে যে গত ক্লাসে এই যে আমার ক্লাসটা ছিল মূলধন ব্যয়ের উপর। কিসের উপর? মূলধন ব্যয়ের উপর। আর মূলধন ব্যয় সম্পর্কে গত ক্লাসে যে আলোচনাটা ছিল, মূলধন ব্যয় বলতে কী বোঝো, কী কী বিষয়ে আমরা আলোচনা করেছিলাম একটু খেয়াল করে দেখো। যে মূলধন ব্যয় বলতে কী বোঝে আমরা বুঝি, তারপরে মূলধন ব্যয়ের কিছু শর্তসমূহ আমরা আলোচনা করেছিলাম, এবং মূলধন ব্যয়ের ওই যে তোমার যে উৎসগুলি ছিল সেই উৎসগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 4টা উৎসের কথা বলেছিলাম। দীর্ঘমেয়াদী ঋণপত্রের উৎসের কথা বলেছি, অগ্রাধিকার শেয়ার এর উৎসের কথা বলেছি, এবং সাধারণ শেয়ার উৎসের কথা বলেছি, এবং সমন্বিত মূলধনের উৎসের কথা বলেছি। এই 4টা উৎসের যে ব্যয় হয় সেটা হচ্ছে মূলধন ব্যয়। এই সম্পর্কিত আলোচনা ছিল। এবং গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেটা ছিল দীর্ঘমেয়াদী ঋণপত্রের যে ব্যয়টা ছিল সেই ব্যয়ের পরিশুদ্ধ না অপরিশুদ্ধ ঋণের ব্যয়ের একটা অঙ্ক করিয়েছিলাম, কর পূর্ববর্তী এবং কর পরবর্তী এই কনসেপ্ট নিয়ে। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্রের যে ব্যয় আছে সেই ব্যয়েরই আরেকটা সাব পার্ট, সেটা হচ্ছে পরিশুদ্ধ ঋণের ব্যয়ের যে অঙ্কগুলো আছে সেই ঋণের ব্যয়ের একটা অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করবো। তারপর একটা সৃজনশীল প্রশ্নে যাব। আগে কিভাবে ক্যালকুলেশনগুলি করতে হয় সেই ক্যালকুলেশন এবং কিভাবে অঙ্ক করতে হয় সেই অঙ্কগুলি তোমাদের শেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা ক্লাসের এই সমাধান করার পর ক্লাসের মধ্যবর্তী সময় আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে এই গত ক্লাসে আমরা পরিশুদ্ধ না অপরিশুদ্ধ ঋণের ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। এখানে পরিশুদ্ধ ঋণের একটা অঙ্ক তোমাদের বোর্ডে আছে, দেখো। XYZ যে কোনো মনে একটা কোম্পানি, মনে করো XYZ কোম্পানি এই 100 টাকার মূল্যের ঋণপত্রটি 12% সুদে 90 টাকায় ইস্যু করে, যার মেয়াদকাল হচ্ছে 5 বছর। এখানে দুইটা জিনিস, এখানে 12%, এখানে 100 টাকা, আর এটা হচ্ছে তোমার এই 5 বছর। এই 3টা জিনিস তোমরা খেয়াল করে একটু এখানে ইন্ডিকেট করে দিলাম। এই 3টা বিষয় আমার কাজে লাগবে। বছর কর পূর্ববর্তী ঋণের ব্যয় নির্ণয় করো। এখানে যদি এটা নাও লেখা থাকতো তারপর আমরা ধরে নিব সেটা কর পূর্ববর্তী। এখানে কর পূর্ববর্তী স্পষ্ট করা আছে, করের হার দেওয়া নাই, সুতরাং এটা কর পূর্ববর্তী অঙ্ক। এবং এখানে যার মেয়াদকাল এখানে দেখো 5 বছর দেওয়া আছে, তার মানে এটা থেকে স্পষ্ট হলাম যে এটা আসলে পরিশুদ্ধ। এটা কি? পরিশুদ্ধ। যদি মেয়াদকাল উল্লেখ না থাকতো সেটা থাকতো অপরিশুদ্ধ। গত ক্লাসে সেটা ছিল অপরিশুদ্ধের অঙ্ক। এখানে যেহেতু কর পূর্ববর্তী ঋণের ব্যয় নির্ধারণ করতে বলছে, তো কর পূর্ববর্তী ঋণের ব্যয় যে নির্ধারণ করার যে অঙ্কগুলি আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, সেখানে কর পূর্ববর্তী আমরা ইন্ডিকেট করি কে আই দিয়ে। একটু খেয়াল করে দেখো, কে আই দিয়ে কর পূর্ববর্তী লিখবো আর কে ডি দিয়ে লিখবো কর পরবর্তী। খেয়াল রাখবে, গত ক্লাসে আমরা এটা বলছিলাম কে আই অবলিক কে ডি। কে আইটা ইউজ করবো কর পূর্ববর্তী ক্ষেত্রে, আর কে ডিটা ইউজ করবো কস্ট অফ ডেটটা ইউজ করবো কর পরবর্তী ঋণের ব্যয়ের সূত্রের ক্ষেত্রে। এখানে কস্ট অফ যে এখানে কর পূর্ববর্তী যে সূত্রটা এখানে যদি আমরা ইউজ করি তাহলে সূত্রটা হবে ইন্টারেস্ট আই প্লাস আর বি মাইনাস এন এস বি ডিভাইডেড বাই এন, ডিভাইড বাই কি এন, আবার আর বি প্লাস এন এস বি ডিভাইডেড বাই 2 ইন্টু হবে তোমার 100, ইন্টু হবে কি 100। এটা হচ্ছে কর পূর্ববর্তী ঋণের ব্যয়ের সূত্র। তো এখানে যদি আমরা কর পূর্ববর্তী ঋণের ব্যয়ের সূত্রের কথা বলেছি, এই অঙ্কের কথা বলেছি, তাহলে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন এখানে নতুন বিষয় কিছু এনএসবিটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে এনএসবি বলতে কি বোঝায়। আর এখানে আরবি নতুন একটা কনসেপ্ট আসছে, এন একটা নতুন কনসেপ্ট আসছে। ঠিক আছে, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে সূত্রটা আমরা লিখেছি, এখন সূত্রটা জাস্ট খালি আমরা এই
যে যে বিষয়গুলি আছে সেগুলি তুলে ধরবো। এখানে ইন্টারেস্ট আমরা আগে বের করে নিব। আই সমান কত? আই হচ্ছে এখানে দেখো 100 টাকা মূল্যের ঋণপত্র, তার মানে এখানে 100 ইন্টু 100 টাকাটা তোমার সুদের হার দেওয়া আছে 12%। কত পার্সেন্ট? 12%। 100 টাকার 12% যত আসে 12 টাকা এখানে লিখবো, এখানে 12 টাকা 12, ঠিক আছে। তারপরে রিডেমশন ভ্যালু। এখন দেখো এই সুদের হারটা সবসময় আমরা এই অভিহিত মূল্যের উপরে বাইর করব এখানে। আর যে বিষয়টা দেখতে পাবো রিডেমশন ভ্যালু হচ্ছে আরবি পরিশুদ্ধ মূল্য, লেখো এটা বাংলাটা হচ্ছে পরিশুদ্ধ মূল্য, ঠিক আছে। আর এনএসবি তো তোমরা গত ক্লাসে দেখেছো যে এনএসবি বলতে কি বোঝায়। এনএসবি মানে হচ্ছে নেট সেল ভ্যালু। তো নেট সেল ভ্যালুটা এখানে কিভাবে বাই করবো দেখো, নেট সেল ভ্যালু। এখন এখানে এই 100 টাকার শেয়ার যে ঋণপত্রটা আছে সেটাকে আমি 100 টাকায় বিক্রি করতে বাজারে ছেড়েছি, সেটা কিন্তু 100 টাকা চাই না, সেটা ছাড়ছিল 90 টাকা। কত টাকা? 90 টাকা। অনেক সময় এই 100 টাকার এই শেয়ারটা 90 টাকা ছাড়িয়ে আবার আরও আনুষঙ্গিক কিছু খরচ হয়ে থাকে, সেগুলো আমরা হয়ে থাকে। যেমন উত্তোলন ব্যয়, এখানে বলতে ফ্লোটেশন কস্ট একটা কস্ট আছে, এগুলো পরবর্তী যে অঙ্কটা আছে সেটাতে তোমরা ভালো করে দেখাই দিব। এখানে আরও অন্য অনেক খরচ থাকতে পারে, তখন আবার এই 90 টাকা থেকে ওই ফ্লোটেশন কস্ট যে উত্তোলন ব্যয়গুলো আছে, মানে এই ঋণপত্র বিক্রি করতে যে ধরনের খরচ হয়, অথবা অগ্রাধিকার শেয়ার বিক্রি করতে গেলে, সাধারণ শেয়ার বিক্রি করতে গেলে যে ধরনের খরচগুলি হয়, বিক্রয় সংক্রান্ত খরচ, সেই খরচগুলোকে বলা হবে উত্তোলন ব্যয়। অনেক সময় প্রশ্নে ক নম্বরে বলে থাকে যে উত্তোলন ব্যয় বলতে কি বুঝো, তখন আমরা এটা বলতে পারবো এটা একটা সৃজনশীল প্রশ্ন, ক নম্বর অথবা খ নম্বরের জন্য সময়গুলো আসে। তো এখানে এনএসবি আমরা দেখাই দিলাম এখানে 90 টাকা। সুতরাং এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা সূত্রে সবগুলি পেয়ে ফেলছি। এখন তাহলে সূত্রের মধ্যে জাস্ট খালি এগুলি বসায় দেব। এখানে আই সমান হচ্ছে 12 টাকা, বসাইলাম 12। এখন রিডেমশন ভ্যালু সূত্রের আমরা রিডেমশন ভ্যালু দেখাইছিলাম কত? সমান 100 টাকা। এখানে কত টাকা হবে? 100। তো এখানে 100। আর এনএসবি হচ্ছে 90। আর এন মানে হচ্ছে এই বছর, এন মানে কত? এন সমান বছর। বছর দেওয়া আছে দেখো 5 বছর। কত বছর দেওয়া আছে? 5 বছর। আর এইগুলি আগের মতোই এখানে বসাই দিব, 100 প্লাস 90 ডিভাইড বাই 2। আর সূত্রের 100, সূত্র কি 100 টাকা, মানে 100 সূত্রের 100 পার্সেন্টেজের জন্য যেটা হয়। এখানে সূত্রের উপরে এখানে দিব 12। আর এখানে ক্যালকুলেশন করার পরে দেখো তোমাদের কত আসে। 100 থেকে যদি 90 বিয়োগ দিয়ে দিই তাহলে যত আসে, আর 5 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 100 থেকে যদি 90 বিয়োগ দিই, 5 দিয়ে ভাগ দিলে কত আসে দেখো। ভাঙাই করলাম না, এখানে 100 থেকে 90 বিয়োগ দিলে 5 দিয়ে ভাগ দিলে আসে কত? 90। 12-র সাথে যোগ হবে টোটাল, উপরের যে ফিগারটা হবে টোটাল যোগ হবে ছিল 2। কত? 2। আর নিচে আসবে তোমার, এইগুলি সব ক্যালকুলেশন করে নিবা। 100 থেকে 90 বিয়োগ ভাগ 5, আবার 100-র সাথে 90 যোগ দিলে কত হয়? 190। 190 এর 2 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে যে ফিগারটা আসবে সেই ফিগারটাকে দিয়ে আমরা কী করবো, এখানে যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটা উপরে দাঁড়াবে হচ্ছে তোমার 5 দিয়ে ভাগ দিলে তোমার এখানে 90 মানে আছে 10। 10-এ যদি 100 থেকে 90 চলে গেলে কত? 10। 10-এ যদি 5 দিয়ে ভাগ দিয়ে কত আসবে? 2। আর 100 প্লাস 90, 190। 190 যদি 2 দিয়ে ভাগ দিয়ে আসবে কত? 95 ইন্টু কি 100। এখন এই যে 12 আর 2 কত? 14। 14-এর 95 দিয়ে গুণ দিব, আসবে হচ্ছে 14। আর ইন্টু দিয়ে গুণ দিয়ে দিলে একবারে হবে 14.7368। তার মানে হচ্ছে যদি এটা ধরি তাহলে 14.7374% করে করতে পারবো। যেহেতু 3-এর পরে দেখো যে সংখ্যাটা আছে, যদি 5-এর বড় হয় তাহলে আগের সংখ্যাটাকে আমরা ইচ্ছা করলে এখানে 5 দিয়ে একটা এক যোগ করে দিতে পারবো, এটা একটা নিয়ম। যদি 3-এর পরে যদি 4 থাকতো তাহলে 3% লিখতাম। 3-এর পরে যদি তোমার, যেহেতু এখানে একটু খেয়াল করো যে 3-এর পরে এখানে কিন্তু আছে 6, 5 আছে, 5 হলে আমি 4 লিখতে পারবো, এখানে 7 3, তাহলে এখানে 7 4 লিখে দিলাম। এই হচ্ছে
পরিশুদ্ধ ঋণের কর পূর্ববর্তী এটা লিখে রাখতে পারো কর পূর্ববর্তীর ক্ষেত্রে এটা ব্যবহার করবে, ঠিক আছে। আর যদি কর পরবর্তী হয়ে থাকে তাহলে শুধু একটা পার্থক্যই হয়ে থাকবে এখানে, কর পরবর্তী ক্ষেত্রে শুধু এখানে 1+ আগের গত ক্লাসে যেভাবে বলেছিলাম 1+ TR 1+ কি 1 মাইনাস TR, এই 1 TRটা শুধু এখানে সংযোজন করবো এই সূত্রটাতে, বাকি যা আছে সব আগের মতোই থাকবে। এখন এই অঙ্কটাতে যদি আমরা এরকম বলতাম যে এই 100 টাকাটাকে আমরা বানাই দিলাম তোমার 1000, 100 টাকা বানাই দিলাম কি 1000 টাকা শেয়ার মূল্যের অভিহিত মূল্যের এই মূল্যটাকে আমরা 12%, কত পার্সেন্ট না দিয়ে 15% দিলাম, কত পার্সেন্ট দিলাম 15% কুপন সুদের, যার মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং বর্তমান বাজার মূল্য হচ্ছে 90 টাকা, না এটা একটু বাড়াই দিলাম, 90 টাকা দিয়ে দিলাম 900 টাকা, কত টাকা 900 টাকা দিয়ে দিলাম। এবং কর্পোরেট করের হার এখানে, যার মেয়াদকাল 5 বছর, কর পূর্ববর্তী করের হার এখানে দিয়ে দিলাম, জাস্ট কর হার 40%, কর হার দিয়ে দিলাম কি 40%। আগের অঙ্ক যা আছে সব ওইটাই থাকলো, বাকি মানে নতুন কোনো কিছু আনলাম না, মানে করের হারটা শুধু সংযোজন করলাম আর কিছু টাকার ফিগার চেঞ্জ করে দিলাম। আর সূত্র এটা লেখাই আছে এখানে, যদি এখানে কর পূর্ববর্তী বলছে, এখানে পূর্ববর্তী না বলে যদি বলতাম পরবর্তী, এখানে পূর্বর জায়গায় আমি বলে দিলাম পর, বাকি সব একরকম, কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করো, তখন আমার সূত্রটা কি আসতো দেখো। এখানে যে সূত্রটা আসবে এই দেখো, এখানে কর পূর্ববর্তী প্রথম চেঞ্জ করবো, এটা কয় আই এই জায়গায় লিখবো KD। আর এখানে গত ক্লাসে আমরা 100-র পিছনে 1+ TR লিখছিলাম, তো এখানে আমরা ইচ্ছা করলে এখানে না লিখে এখানেও লিখতে পারবো 1 TR ইন্টু কি 100, ঠিক আছে। তো এখানে আই এখন যেহেতু আগে ছিল 100 টাকা, এখন দিলাম আমি 1000 টাকা করে, তাহলে 1000 টাকার উপরে 15%, কত পার্সেন্ট 15%, তো 1000 টাকার উপরে 15% আসবে কত, 100, আগে ছিল 12 টাকা, এখন হয়ে গেল 150 টাকা। আর আগের সূত্রের মতো যা ছিল রিডেমশন ভ্যালু, এখানে রিডেমশন ভ্যালুর মূল্য কিন্তু আগে ছিল 100 টাকা, এখন হবে তোমার 1000 টাকা, তাহলে এখানে 1000 টাকা দিয়ে দিলাম। আর NSB যেহেতু আগে ছিল 90 টাকা, এখন হবে তোমার 900 টাকা। আর আগে যা আছে সবকিছুই ঠিক আছে, এখানে শুধু আমরা ওখানে বসাবো। দ্বিতীয় লাইনে একটা নতুন কিছু আসবে, দ্বিতীয় লাইনটাতে আমি একটু মুছে ফেলবো, সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু আগের মধ্যে আছে 1000 টাকার উপরে 15% যদি হয় তাহলে আসবে 150 টাকা। রিডেমশন ভ্যালু ওই যে অভিহিত মূল্য, যেটা পরিশোধিত মূল্য, সেটা 1000 টাকা। আর NSB যেহেতু 900 টাকা ছাড়ছে, স্পষ্ট করে দিচ্ছে, তাহলে 900 টাকা, কোনো খরচ নাই, তাহলে 900 টাকা। যদি খরচ থাকতো তো 900 টাকা থেকে ওটা বিয়োগ দিতাম। আর বছর, এটা হচ্ছে 5 বছর, আগের মধ্যে আছে 5 বছর। এই হচ্ছে তোমার অঙ্কের এই পর্যন্ত এই বোঝার জিনিস। এটা আমি এখন মুছে ফেলবো, মুছে ফেলার পর আমরা পরবর্তীতে এখানে সূত্রের মিনিংগুলো আমরা একটু বসাবো। আর এখানে আগে ছিল 12 টাকা, এখন হবে 150 টাকা। আগে ছিল এখানে 100 টাকা, এখন দিয়ে দিলাম 1000 টাকা। আগে ছিল 900 টাকা, এখন দিলাম 90 টাকা, এখন ছিল 900 টাকা দিয়ে দিলাম। আর এখানে 100 জায়গায় 1000, এখানে 900, সূত্রের 1 লিখবো। আর ট্যাক্স রেট তো বলে দিছে 40.40, এগুলো আমরা দশমিকে প্রকাশ করে দিব, অথবা 45 দিয়ে দাও। এখানে কর হার হচ্ছে 45%, তাহলে এখানে 45%, ঠিক আছে। 45%, এগুলি ট্যাক্স রেট কিন্তু আপডেট করে, মানে প্রতি বছরই বাড়ে, কমতে পারে, বাড়তে পারে। অঙ্কের প্রশ্ন যেগুলি দেওয়া থাকবে ওইগুলি ধরে করার চেষ্টা করবে। আর সূত্রের 100, সূত্রে কি 100, তো ট্যাক্স রেট পরীক্ষায় প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা ধরেই করতে হবে আর কি। তাহলে এখানে ট্যাক্স রেট এখানে বাদ দেওয়ার পরে এখানে উপর থেকে করে আসি, 150-এর সাথে এগুলি 1000 থেকে যদি 900 টাকা বাদ দাও তাহলে থাকে কত 100কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে থাকছে কত 20। আর 1900 যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে আসবে তোমার 950। 1800 হলে কত 900, আর 100 টাকার জন্য 950। আর এখানে সূত্রের 1 বসা থেকে যদি সূত্র, এখানে আর ব্র্যাকেট দরকার নেই, 1 থেকে যদি 0.45 বাদ দিয়ে দেই তাহলে থাকে 0.55, আর ইন্টু দিলাম তোমার 100, ইন্টু দিলাম কি 100,
ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত বসানোর পালা শেষ। এখন জাস্ট ক্যালকুলেটরে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে যেটা আসবে সেটা এখানে আমরা লিখে দিব। এই যে টোটাল ফিগারটা, এই ফিগারটা গিয়ে দাঁড়াবে তোমার ক্যালকুলেশন করলে 0.17895 আসবে। ঠিক আছে, 17895 ইন্টু এখানে তো 0.55 আগে যা ছিল তাই, আর এখানে আছে তোমার 100। খেয়াল করো, তাহলে এই তিনটা আমরা এখন গুণ দিয়ে দিব। এই তিনটা কি করে দিব? গুণ দিয়ে দিব। তিনটা গুণ দিলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার 9.84%। দেখো এটা হয় কিনা, যদি ক্যালকুলেশনে ঠিক থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি ভুল হয়ে থাকে দেখো ক্যালকুলেশনে কত আসে। ঠিক আছে, ওকে, আশা করি এটাই আসবে। তো এটা ছিল তোমার কর পূর্ববর্তী না কর পরবর্তী। এই যে কর পরবর্তী যে ঋণ, এই যে পরিশুদ্ধ ঋণের কর পরবর্তী, এটা ছিল পূর্ববর্তী, এটা হবে পরবর্তী। দেখো পরবর্তী, সবাই সংশোধন করে নাও। এখানে আগেরটা ছিল পূর্ববর্তী আর এখনটা হচ্ছে কি পরবর্তী। পরবর্তীর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, আর পূর্ববর্তীর ক্ষেত্রে ব্যবহার করব কি কে আই। ঠিক আছে, তো আমরা আজকে এই যে দুইটা প্রশ্ন শিখলাম সেটা হচ্ছে কর পূর্ববর্তী এবং কর পরবর্তী যে ঋণের ব্যয়, সেটা আমরা এখন শিখলাম। আমরা পরবর্তীতে অগ্রাধিকার শেয়ারের যে ক্যালকুলেশনগুলি আছে সেটাও মোটামুটি কাছাকাছি। অগ্রাধিকার শেয়ারের ক্যালকুলেশন একটা একই ধরনের একটা অগ্রাধিকার শেয়ারের অঙ্ক আমরা এখানে তোমাদের শিখাবো। যেমন এখানে জাস্ট খালি আমি ঋণপত্রটি বাদ দিয়ে দিলাম। অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার 15%, এটা আগের মধ্যে রাখলাম। 15% সুদে তোমার বিক্রি করলাম। অগ্রাধিকার শেয়ার, এই শেয়ারগুলো 10 বছর মেয়াদি। এখানে আছে তোমার যার মেয়াদকাল হচ্ছে 10 বছর, যার মেয়াদকাল কি 10 বছর। উত্তোলন ব্যয় হচ্ছে 10 টাকা। উত্তোলন ব্যয় হচ্ছে 10 টাকা। তাহলে এখানে উত্তোলন ব্যয় নতুন একটা বিষয় আসছে, দেখো মেয়াদকাল সুদে এত টাকা। অগ্রাধিকার শেয়ার মূল্যের 1000 টাকা মূল্যের অগ্রাধিকার শেয়ার 15% সুদে ইস্যু করে। 15% সুদে কি করে? ইস্যু করে, যার মেয়াদকাল হচ্ছে 10 বছর। এবং এখানে করের কথা থাকবে না, করের কথা বাদ, এখানে করের কথা এখানে আসতেছে না। তো এখানে যেহেতু ঋণপত্রের ক্ষেত্রে শুধু করের সুবিধা পাওয়া যায়, ও সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আসলে সরাসরি করের জন্য কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। এই জন্য এই ধরনের অঙ্কগুলোতে করের কথা থাকে না। আচ্ছা, তাহলে এখানে যার মেয়াদকাল হচ্ছে 10 বছর। আর উত্তোলন ব্যয় একটা নতুন বিষয় বলছিলাম তোমাদের ক্লাসের ফাঁকে। উত্তোলন ব্যয় হচ্ছে 10 টাকা। এখানে আছে 10 বছর আর এটা হচ্ছে 10 টাকা, খেয়াল রাখো। আর এই 1000 টাকা তো ইন্ডিকেট করে দিলাম। আর বাকি আগের মতোই অঙ্ক আছে। এখানে শুধু আমরা যেটা বাই করবো সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমরা পরবর্তীতে একটা সৃজনশীল প্রশ্নে সরাসরি চলে যাব। দেখবে যে যে বিষয়টা আলোচনা করেছি সেটা সাথে প্রশ্নের মিল থাকে কিনা। বোর্ডের প্রশ্ন একটা আলোচনা করব। এখন অগ্রাধিকার শেয়ার বলতে কি বুঝো সেটা গত ক্লাসে আমরা একটা বলেছি। এই ক্লাসে তোমাদের একটু ধারণা দিচ্ছি যে অগ্রাধিকার শেয়ার হচ্ছে এরকম একটা শেয়ার যেটা কিনা কোম্পানির মুনাফা হওয়ার সাথে, মুনাফা হওয়ার পর, লাভ হওয়ার পর সরাসরি ঋণ হোল্ডারদের আগে তারা অগ্রাধিকার পায় না এই মুনাফাতে। আবার কোম্পানি যখন বিলোপ সাধন হবে তখন এই ঋণ হোল্ডারদের দায় পরিশোধ করার পরবর্তীতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এই যে শেয়ার হোল্ডারদেরকে তাদেরকে বলা হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। আর সাধারণ শেয়ার হোল্ডাররা তো সবার শেষে সব কিছুতে অগ্রাধিকার পায়, লাভের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। এবং সম্পত্তি কোম্পানি যদি বিলুপ্ত হয় তাদের যে দায় দেনা আছে, দায় দেনা পরিশোধ করার ক্ষেত্রে সবার আগেই দেনা পরিশোধ করবে অগ্রাধিকার শেয়ার এই সাধারণ শেয়ার হোল্ডাররা। কিন্তু তাদের যে ফেরত পাওয়ার যে মূলধন ফেরত পাওয়ার সবার অগ্রাধিকার পাবে না, সবার শেষে পাবে। এই হচ্ছে তাদের ভিতরে পার্থক্য। আর এখানে যেহেতু কস্ট অফ
এই তোমার অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ার এখানে সূত্র দেখো ঠিক আগের মতোই আছে, আমি জাস্ট তোমাদের এই সূত্রটা দিয়ে কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাই দিব। এই সূত্রটা জাস্ট খালি একটু একটু চেঞ্জ করে দিব। এখানে ট্যাক্স রেটটা থাকবে না, এখানে কি থাকবে না, ট্যাক্স রেটটা থাকবে না। আবার এখানে 100 থাকবে আগের মতোই। আর এখানে এখানে ইন্টারেস্টের যে জিনিসটা, এখানে ইন্টারেস্টটা থাকবে না, এখানে দিব পিডি লিখবো, পিডি লেখো, ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার। আর কস্ট অফ আই, ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, কস্ট অফ পি লিখবো, কস্ট অফ আই, আয়ের জায়গায় লিখবো কি, কস্ট অফ পি। তাহলে এই হচ্ছে সূত্রের, আর কোনো চেঞ্জ নাই, এখানে আগের মতোই আছে। আর এগুলি আমি নতুন করে একটু ক্যালকুলেশন লেখাই দিব আবার নতুন করে। দেখো সূত্রটা দেখো, একটা সূত্র দিয়ে কিন্তু কাছাকাছি সূত্র, শুধু দুইটা জায়গায় আমি চেঞ্জ করেছি। এখানে ট্যাক্স রেটটা ছিল, এটা উঠাই দিয়েছি। এটা কিন্তু ওই যে কর পূর্ববর্তী যে ঋণপত্রের যে সূত্রটা ছিল, সেখানে কিন্তু এখানে ট্যাক্স রেটটা ছিল না। আর ওই রকমই শুধু এখানে দুইটা চেঞ্জ আছে, কে আয়ের জায়গায় কে পি, আর পি আয়ের জায়গায় হচ্ছে কি তোমার পিডি, মানে প্রিফারেন্স ডিভিডেন্ড অফ প্রিফারেন্স শেয়ার, ডিভিডেন্ড অফ কি, প্রিফারেন্স শেয়ার। এখন ডিভিডেন্ড অফ অগ্রাধিকার লভ্যাংশ যেটা বলা হয়, যে পিডি মানে হচ্ছে, দেখো এখানে পিডি সমান অগ্রাধিকার লভ্যাংশ, এখানে যদি ইংলিশে লিখে ডিবি, ডিএনডি, ডিভিডেন্ড অফ পিএনসি, প্রিফারেন্স শেয়ার, ঠিক আছে, এটা যে ইংরেজিতে। আর এখানে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ এখানে কত আছে দেখো তো, বাই করো তো। এখানে টোটাল শেয়ার মূল্য দেওয়া আছে তোমার 1000 টাকা, 1000 টাকার উপরে 15% আসবে, 15% সমান কত আসে দেখো, 100 টাকার উপরে 1000 টাকার 10% হচ্ছে 100 টাকা। আর 150 টাকা আসবে, কত আসবে, 150 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো ক্যালকুলেশনটা সবাই। টোটাল আছে এখানে কত, 1000, 1000 টাকার উপরে এই 15% সুদে, এখানে লেখা আছে দেখো 15%, কত পার্সেন্ট, 15%, এই 15% এখানে উঠানোর পরে এটা আসতেছে। তারপরে আসে তোমার আরবি রিডেমশন গুলো, আসলে যেটা দেওয়া আছে সেটাই রিডেমশন গুলো দেওয়া আছে দেখো, এখানে 1000, কত হাজার, 1000। আর এখানে নতুন করে একটা ক্যালকুলেশন আছে, নেট সেল ভ্যালু, নেট সেল ভ্যালু সমান হচ্ছে সেল ভ্যালু মাইনাস এফসি। তো এখানে এফসি মানে কি, এফসি মানে এই যে এখানে লিখে দিলাম দেখো, এফসি মানে উত্তরণ ব্যয় বলে, এটা ফ্লোটেশন, এফএল ও ফ্লোটেশন, ফ্লোটেশন কস্ট, হ্যাঁ, মানে উত্তরণ ব্যয়, উত্তরণ ব্যয়। তাহলে সেল ভ্যালু এখানে আসলে নতুন করে না, একটাই মূল্য দেওয়া আছে। তো একটা মূল্য এখানে সেল ভ্যালু কম মূল্যে বিক্রি করি না, সমমূল্যে বিক্রি করছিলাম, কিন্তু এর জন্য কিছু খরচ আছে। গত অঙ্কটা তো ওই 90 টাকা ছিল, 900 টাকা ছিল ওইরকম। এখানে আসলে ওই 900 টাকা না, এখানে 1000 টাকা। এই 1000 টাকা থেকে আমরা বাদ দিয়ে দিব এই ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট হচ্ছে টোটাল 10 টাকা, দেখো এখানে উল্লেখ করা আছে কত টাকা, এই যে উত্তরণ ব্যয় 10 টাকা। এখন 10% হইতো তাহলে এটার উপরে 10% ধরে নিতাম, যেহেতু সরাসরি টাকাটা উল্লেখ করে দিচ্ছে তো টাকা উল্লেখ করতে হবে। আর যদি বলতো 10%, তাহলে 100 টাকা 10%, তখন আসতো 100 টাকা, তাহলে 900 টাকা হয়তো তোমার নেট সেল ভ্যালু। তাহলে এখানে বাদ দিলে আসে আসলে অ্যাকচুয়ালি তোমার কত আসে, 990 টাকা আসে, 990 টাকা আসে। তো এখানে 990 টাকা হয়ে গেল। তাহলে আমার যে যে বিষয়গুলি আসলে দরকার সেই বিষয়গুলি আমি পেয়ে ফেলছি। কর পূর্ববর্তী এখানে থাকবে না, এখানে এটা শেষ। এখানে যা সূত্রের প্রয়োগ দেখাবো, এখন জাস্ট খালি টাকাগুলি বসাই ফেলবো। এই প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া যেটা বাই করছি, তাহলে এখানে 150 টাকা বাই করছিলাম, বসাইলাম। আরবি ছিল কত দেখো, 1000 টাকা, এখানে 1000 টাকা বসাইলাম। সূত্রের মাইনাস এনএসবি আমরা বাই করলাম 990, তাহলে এখানে বসালাম 990। এখানে আরবি আগের মতোই 1000 প্লাস 990 ডিভাইডেড বাই 2, আর সূত্রের 100, সূত্রে কি 100। এই হচ্ছে এটা, সবাই একটু ভালো করে খেয়াল করো।
খেয়াল করছো? আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনে যাই। বাকিগুলি কাজ তো ক্যালকুলেটরের কাজ, আমি বলি উঠানোর কাজ তোমাদের, অঙ্ক করার কাজ ক্যালকুলেটরের। ঠিক আছে? তো এখানে প্রথম তো 150 থাকলো, আর এখানে এন বসায় নাই, এন ছিল সম্ভবত কত বছর, 10 বছর, এখানে 10 বছর, তো এখানে 10 বসাই দিলাম। তো বাকি কাজ ক্যালকুলেটরে আগেও বলছি 1000 থেকে যদি 990 টাকা বাদ দিই তাহলে থাকে কত, 10। তাহলে এখানে আসলে থাকে কত, 1 টাকা, তার মানে 151। আর উপরে যদি 1000 থেকে যদি 990 যোগ দেই আর 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে, ভাগ দিলে আসে 995। 900 কত, 95, সূত্রের 100। এরপরে 150-এর সাথে 151 রে 995 দিয়ে ভাগ দিবে, আর এই 100 দিয়ে গুণ দিবে, যেটা আসে সেটা হচ্ছে পার্সেন্টেজটা 15.18%, 15.18% লিখে দিবে। এই হচ্ছে পরিশুদ্ধ যে ঋণের যে তোমার, না পরিশুদ্ধ না সরি, অগ্রাধিকার ঋণের অগ্রাধিকার শেয়ারের যে ব্যয়, সেই ব্যয় ভাগ করার সূত্র এখানে প্রয়োগ করে একটা অঙ্কের মাধ্যমে দেখাইলাম। আমরা পরবর্তীতে একটা সৃজনশীল প্রশ্নে যাব, তোমরা সবাই প্রস্তুত হও সৃজনশীল প্রশ্নের জন্য। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা সৃজনশীল প্রশ্নে চলে আসছি। তো সৃজনশীল প্রশ্নের যে প্রশ্নটা বোর্ডে উপস্থাপন আছে সেখানে তোমরা খেয়াল করো যে এখানে পুরো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। আমি একটু সংক্ষিপ্ত আকারে তোলার চেষ্টা করছি যেহেতু বোর্ডে জায়গা কম, এই জন্য তারপরও যেভাবে লিখলে মোটামুটি তোমরা সবাই বুঝতে পারবে সেভাবে লিখছি। যে কাঞ্চন লিমিটেড কোম্পানি মূলধন বৃদ্ধির লক্ষ্যে, মানে তার যে মূলধন আছে তার মূলধন আরও বাড়ানো সে প্রয়োজন মনে করছে, এই জন্য সে আরও মূলধন বৃদ্ধির লক্ষ্যে 5,000 টাকার 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, যার বাজার মূল্য হচ্ছে 4,500 টাকা, 4,500 টাকা, এবং বিক্রয় ব্যয় হচ্ছে 250 টাকা। বিক্রয় ব্যয় কত, 250 টাকা। কর হার হচ্ছে 40%, কর হার কত, 40%। মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে এখানে যে বিষয়গুলি আমার জানা দরকার সেগুলি এখানে আছে। আচ্ছা, পুরোটা পড়ি দেখি কি করে। অন্যদিকে কোম্পানি 15% ঋণপত্র দেখো এখানে ঋণপত্র ইস্যু করতে পারেন, যার বাজার মূল্য হচ্ছে 4,500 টাকা, এবং লিখিত মূল্য হচ্ছে 5,000 টাকা। লিখিত মূল্য কত, 5,000 টাকাটা 4,500 টাকা আমি ইস্যু করতে পারি, এবং ভাসমান ব্যয় হচ্ছে 200 টাকা। এখানে আগেরটার বিক্রয় ব্যয় লেখা ছিল 250 টাকা, এখানে দেখো আছে ভাসমান ব্যয় কত তোমার 200 টাকা, আর মেয়াদকাল হচ্ছে 5 বছর। তো এখানে উত্তরণ ব্যয় ব্যবহার করতে পারে, তারপরে বিক্রয় ব্যয় ব্যবহার করতে পারে, ভাসমান ব্যয় ব্যবহার করতে পারে। সবগুলি আসলে এই বিক্রয় খরচ, এগুলি যেটাই থাকুক সেগুলিতে আমরা ইংরেজিতে বলি ফ্লোটেশন কস্ট। এখানে কি বলি, ফ্লোটেশন কস্ট। এখন ক নম্বর তারা বলছে মূলধন ব্যয় বলতে, মূলধন ব্যয় কাকে বলে। এখানে আমরা এর আগে গত ক্লাসেও বলেছি, এই ক্লাসেরও প্রথম দিকে আমরা এটা আলোচনা করছি, এটা আর আজকে আলোচনা করলাম। মূলধন ব্যয় কি, এটা তোমরা ক্লাসের প্রথম দিকে পাইছো। এখন সৃজনশীল প্রশ্ন যেটা আছে সেটা এরকম হয়েছে, দেখো তোমরা যে গত ক্লাসে এবং আজকের ক্লাসের যে আলোচনা ছিল ধারাবাহিক, সেটার সাথে এই সৃজনশীল প্রশ্নের অনেকটাই মিল পাবা, সেই রকম করে আমি পড়ানোর চেষ্টা করছি। তো ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় কী সুবিধা পায়, এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। এখন ঋণপত্র ইস্যু করলে কিন্তু তোমার অগ্রাধিকার শেয়ারের থেকে কোম্পানি কী সুবিধা পায় সেটাও আমি তোমাদের ক্লাসের ফাঁকে বলেছিলাম, যে ঋণপত্র ইস্যু করলে কিন্তু আসলে কোম্পানি একটা ট্যাক্স রেটের সুযোগ পায়। কি পায়, কোম্পানি একটা ট্যাক্স রেটের সুযোগ পায়। তো এখানে কোম্পানি যে ট্যাক্স রেটের সুযোগ পাচ্ছে, তাহলে আমি মাইকটা একটু নিচে ছিল, তারপর আমি পুরোটা আবার পড়ার চেষ্টা করি। কাঞ্চন লিমিটেড কোম্পানি মূলধন বৃদ্ধির লক্ষ্যে 5,000 টাকা 12% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, যার বাজার মূল্য হচ্ছে 4,500 টাকা, এবং বিক্রয় ব্যয় হচ্ছে 250 টাকা। কর হার হচ্ছে 40%, মেয়াদ হচ্ছে 5 বছর। অন্যদিকে মানে আমি অগ্রাধিকার শেয়ার ইস্যু না করে 15% ঋণপত্র ইস্যু করতে পারেন, যার বাজার মূল্য হচ্ছে 4,800 টাকা, এবং লিখিত মূল্য হচ্ছে 5,000 টাকা, এবং ভাসমান ব্যয় হচ্ছে 200 টাকা। মেয়াদ হচ্ছে 5 বছর। মেয়াদ কত বছর এখানে, 5 বছর। ঠিক আছে? মূলধন ব্যয় কি কাকে বলে এটা বলছি। আর ঋণপত্র ইস্যু করলে কোম্পানি অগ্রাধিকার শেয়ারের তুলনায় কি সুবিধা পায়, অবশ্যই একটা সুবিধা পায়, কারণ ঋণপত্র যারা ইস্যু করে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো করের সুবিধা পায়। কি পায়, করের সুবিধা পায়। আর কারণ ঋণের সুদ করযোগ্য ব্যয়, কিন্তু অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ করবাদযোগ্য নয়। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কি করবাদযোগ্য নয়। কর সুবিধার কারণে ঋণপত্রের ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের তুলনায় কম হয়, এবং কোম্পানি গড় মূলধন ব্যয় হ্রাস পায়।
এটা আগেও তোমাদের বলেছি, এখন বইয়ের ভাষায় তোমাদের একটু বলে দিলাম। এই হচ্ছে অবস্থা। ক এবং খ প্রশ্ন পেল, কিন্তু গ নম্বর এখানে জায়গা নাই, দেখো আমি তুলতে পারিনি, এখন তুলছি। দেখো গ নম্বরে কি বলে। গ নম্বরে বলতেছে যে এই উদ্দীপকের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। উদ্দীপকের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ঠিক আছে, এটা ছিল গ। আর একটা ঘ নম্বর আছে, এটা পরে বলছি, জায়গা কম, এখন এটা আগে আলোচনাটা শেষ করি। আর ঘ নম্বর যেটা বলছে সেটাও বলে রাখতে পারি, যে উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে যে ঋণপত্র ইস্যু করলে কোম্পানি আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়বে তার বিশ্লেষণ করে এটা চাইছে। তাহলে আমরা দুইটা ক্যালকুলেশন করে নিতে হবে। একটা হচ্ছে প্রথম আমরা বাই করবো অগ্রাধিকার শেয়ারের ব্যয়, পরবর্তীতে বাই করবো ঋণপত্রের ব্যয়। তাহলে আমরা প্রথম যেহেতু গত এই ক্লাসেরই এই আগের যে অঙ্কটা ছিল সেরকমই এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো আগের অঙ্কটা এখনো মুছি নাই, তো সেটার আলোকে এখানে আলোচনা করব। তো এইখানে প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড যেটা আছে, ডিভিডেন্ড আগে বাই করে নিব। এখানে টোটাল যে মূল্য ছিল, শেয়ারের মূল্য ছিল, অগ্রাধিকার শেয়ারের মূল্য ছিল 5,000। কত ছিল? 5,000 টাকার আগে ছিল 15%, আগের অঙ্কটাতে। এখন হচ্ছে কত পার্সেন্ট? 12%। দেখো আমি কিন্তু ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি যাতে তোমরা অঙ্কগুলি ধরতে পারো। এখন এই 5,000 টাকার 12% ক্যালকুলেশন করলে কত আসে দেখো, ক্যালকুলেটর টিপ দিতে পারো তোমরা, 600 টাকা আসবে। 600 টাকা আসবে। আর রিডেমশন ভ্যালু, এখন দেখো রিডেমশন ভ্যালুটা আসলে লিখিত যে মূল্যটা থাকে সেই মূল্যটাই হচ্ছে রিডেমশন ভ্যালু। এখানে লিখিত মূল্য দেওয়া আছে, দেখো এখানে রিডেমশন ভ্যালু আছে 5,000। এটাকে অনেক সময় এই রিডেমশন ভ্যালুর জায়গা অনেক ইউজ করে এমবি, ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু মেয়াদপূর্তির মূল্য, কি মূল্য? মেয়াদপূর্তির মূল্য অথবা রিডেমশন ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এটাও বলে অনেকে। এখন 600 টাকা তো বাই করে ফেললাম। তো এইখানে রিডেমশন ভ্যালুর আরেক নাম হচ্ছে কি? ম্যাচুরিটি ভ্যালু লিখে দিলাম, ম্যাচুরিটি ভ্যালু এখানে উল্লেখ করে দিলাম। তো এখানে 5,000 টাকার উপরে আমার রিডেমশন ভ্যালু, আর নেট সেল ভ্যালু মানে হচ্ছে ওই যে সেল ভ্যালু মাইনাস কি ফ্লোটেশন কস্ট। এখন দেখো কোম্পানির বাজার মূল্য, কিন্তু এখানে দেখো আছে কোম্পানির মূল্য ছিল, সেখানে অগ্রাধিকার শেয়ারের মূল্য ছিল 5,000 টাকা, কিন্তু আমি কিন্তু বাজারে ইস্যু করছি কিন্তু 5,000 টাকা না, যার বাজার মূল্য হচ্ছে তোমার 4,500 টাকা। তো এখানে এই 4,500 টাকা আমি এখানে তুলবো। প্রথম সেলস ভ্যালু কিন্তু 4,500। এই 4,500 টাকা থেকে আবার কিছু খরচ আছে আমার, ওই খরচ বাদ দিলে হবে মোট নেট বিক্রি মূল্য। কি আসবে? নেট বিক্রয় মূল্য। এখানে এই আমার বিক্রয় ব্যয় আছে দেখো 250 টাকা এই অঙ্কে। তো 250 টাকা এখানে লিখবো। তো 4,500 টাকা যদি আমার 250 টাকা বাদ দেই তাহলে আসবে 4,250 টাকা। আসলে এইগুলি মূল কাজ এখানে করে ফেলে, জাস্ট এখানে সূত্র খালি প্রয়োগ করা। প্রথম ক্যালকুলেশন করে বের করে নিব, বের করার সাথে সাথে আমরা এগুলিতে বসাই ফেললে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সূত্র আগের মতোই আছে, দেখো আমি কোনো চেঞ্জ করি নাই, শুধু টাকাগুলি আমি এখানে একটু চেঞ্জ করে দেবো, যেহেতু এখানে নতুন ক্যালকুলেশন আসছে। এখানে 150-এর জায়গায় আসবে কত? 600। ঠিক আছে, এখানে ছিল তোমার আগে ছিল, আগের অঙ্কটাতে ছিল 1,000, এখন লিখবো এখানে 5,000। রিটেনশন ভ্যালু কিন্তু এখানে 5,000। আর নেট সেল ভ্যালু আগে ছিল 990 আগের অঙ্কটাতে, আর এখনকার অঙ্কটাতে 5,000 থেকে বাদ দিয়ে দিব এই 4,000, এই যেটা বাই করলাম 4,250, 4,250 টাকা। আর আগে ছিল 10 বছর মেয়াদি, আর এখন দেখো মেয়াদ দেওয়া আছে 5 বছর। এই যে এখানে কি দেওয়া আছে? 5 বছর। এখানে আমরা 5 বছর বসাই দিই, 5 বছর। আচ্ছা, আমরা এখানে বসাইলাম, বসানোর পর বাকি এখানেও আমরা চেঞ্জ করে দিব। 1,000-এর জায়গায় বসাবো কত? 5,000। 990-এর জায়গায় বসাবো 4,250 ডিভাইড বাই আগের সূত্রের মতোই 2। আর এগুলি আমাদের হচ্ছে এই ক্যালকুলেশন বসানোর কাজ শেষ। এখন জাস্ট খালি ক্যালকুলেটর টিপ দিব, ক্যালকুলেটর টিপ দিলে যা আসার তাই আসবে, তোমরা জাস্ট খালি এখন তুলে ফেলো। ঠিক আছে, এখানে 600 বোঝার চেষ্টা করো আগে, তারপর তো এখানে বোঝার চেষ্টা করো। 5,000 থেকে যদি 4,250 টাকা বাদ দিই তাহলে আসে কত? 600।
50, 650 যদি আমি ওই যে 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 150, 150। আর উপরে 5000, উপরে কাজটা শেষ। এখন নিচে দেখো 5000 সাথে যদি আমি 4250 টাকা যোগ দিই, যদি দিয়ে ভাগ দিই আসবে 4600 কত 25 ইন্টু দিব সূত্রের 100। এই তো কাজ শেষ। তারপরে এটার সাথে এটা যোগ দিব 600 আর 150 যোগ দিলে কত 750। 750-এর সাথে 750 যদি 4625 দিয়ে ভাগ দিই, ওই ভাগটাকে 100 দিয়ে গুণ দিলে আসবে 16.22, 16.22%, 16.22%। এই হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। এখানে লিখে লিখতে পারো, এটা হচ্ছে গ, ঠিক আছে। এটা ঘ নম্বর এটা বলছে। আর যেটা 4 নম্বর যেটা বলছে যে যদি উদ্দীপকে যদি যে উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে অগ্রাধিকার শেয়ার, এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ঘ নম্বরের জন্য, এটাকে ঘ নম্বর বানাচ্ছি। দেখো উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে ঋণপত্র ইস্যু করলে আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়বে? আর্থিক অবস্থার উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। এই হচ্ছে এই 4 নম্বর প্রশ্ন। তো এখানে দুইটার আগে আমরা কস্ট অফ প্রিফারেন্স শেয়ার এটা বাই করছি। এখন কস্ট অফ প্রিফারেন্স শেয়ারের পরে যদি আমরা ঋণপত্র এটা বাই করতে হয়, তো এটা আগে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটার পার্সেন্টেজটা কত আসে এবং ওটার পার্সেন্টেজটা কত আসে। তারপর আমরা তুলনা করব। বিশ্লেষণ করতে গেলে আগে দুইটার জিনিসের তুলনা, বিশ্লেষণ মানে হচ্ছে তোমার তুলনা করা। তো তুলনা করতে গেলে তো একটা ইনফরমেশন দিয়ে হবে না, দুইটা ইনফরমেশন লাগবে। তো এখানে দুইটা ইনফরমেশন বাই করতে গেলে আগে ছিল প্রিফারেন্স শেয়ারের সূত্র, এখন কস্ট অফ ডেপ্থের সূত্র আমার এখানে বসাইতে হবে। এখানে কস্ট অফ পি এর জায়গায় আমি বসাই দিলাম কস্ট অফ ডেপ্থ। দেখো সূত্র আগের মতোই আছে, কিছু আমি শুধু একটু চেঞ্জ করে দিব। কস্ট অফ ডেপ্থের পরে আমি এখানে এই যে পিটি আছে, এই পিটির জায়গায় দেখা দিলাম ইন্টারেস্ট। পিটি যে লিখে দিয়ে দাও ইন্টারেস্ট। আর আগে এগুলি যা আছে তাই। এই সূত্রটা একটু খেয়াল করে দেখো, আগে আমরা গত ক্লাসে এই ক্লাসের প্রথম দিক দিয়ে আমি এই সূত্রটা তোমাদের ব্যবহার শিখিয়েছি। তো এখানে আমরা শিখাইছিলাম 1 মাইনাস টিআর ইন্টু কি 100, এটা শিখাইছিলাম। দেখো ঠিক আছে। এই বাকি তো এগুলি মুছে ফেললাম, এগুলি তো আর দরকার নেই, এগুলি তো আলোচনা করেই ফেলছি। এটা একটু মুছেই আমার কাজটা শেষ করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলি একটু ক্যালকুলেশন আমরা করবো। এখন ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখানে আগে একটু ক্যালকুলেশনটা করে নেই, ইন্টারেস্টটা বাই করে নেই। ইন্টারেস্ট এখানে কত আসে দেখো, যেহেতু মূল্য আছে 5000, কত আছে 5000 টাকার উপরে এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে দেখো, অন্যদিকে 15%, তার মানে এখানে 15% সুদে যদি করি তাহলে এখানে আসতেছে তোমার 10% হয়েছে তোমার 500 আর 250, 750 টাকা আসবে। কত টাকা? 750 টাকা। আচ্ছা আচ্ছা, আর রিডেমশন ভ্যালু ওই যে বললাম, রিডেমশন ভ্যালু আগের মতোই যেটা করবার, এই যে এখানে অভিহিত মূল্য, বাজার মূল্য না, যেটা অভিহিত মূল্য থাকবে সেটা হচ্ছে রিডেমশন ভ্যালু। এখানে 5000 আগে 5000 টাকা, 5000 টাকা। এরপরে দরকার নেট সেল ভ্যালু, দরকার নেট সেল ভ্যালু আগের মতোই আমরা বাই করবো, সেল ভ্যালু মাইনাস এফসি। তাহলে এখানে সেল ভ্যালুটা কত? সেল ভ্যালুটা তো এখানে বলে দিয়েছিল 4800, এটা এখানে 4800। আর প্রোডাকশন কস্ট এখানে বলে দিয়েছে, দেখো এখানে সেল ভ্যালু ছিল 4800 আর প্রোডাকশন কস্ট ছিল কত 200। তো এখানে 200 টাকা বাদ দিব, 200 টাকা বাদ দিলে 4600 টাকা আসবে। কত? 600 টাকা। আর বছর তো আমরা এখানে উল্লেখ করা আছে কত? 5 বছর। কত? 5 বছর। এন সমান 5 বছর। এই হচ্ছে অঙ্কের টোটাল ফিগার যেটা দাঁড়াইলো। আমরা এখানে দেখি পুরো অঙ্কটা এখানে তুলি, সূত্রটা উঠাই ফেললাম।
এখানে প্রথম দেখো আমরা তুললাম কস্ট অফ ডেপ্থের ইন্টারেস্ট হচ্ছে কত 750। সূত্রের আরবি আমরা কত বাই করলাম 5000। এনএসবি আমরা কত বাই করলাম, এনএসবি বাই করলাম 4000। 800 থেকে 200 বাদ দিয়েছিলাম, তারপরে বাইলো 4600। 4600 এটা থাকলো এখানে শেষ। আবার ট্যাক্স রেটটা এখানে বসাবো, এখানে একটু মুছে ফেললাম। ট্যাক্স রেট হচ্ছে 1, সূত্রের 1, আর ট্যাক্স রেট হচ্ছে কত পার্সেন্ট বলছে দেখো, মেয়াদ 5 বছর ও কর হার এখানে উল্লেখ আছে দেখো, এই যে 40%, 0.40 আসবে। এখানে কর হার 30%, মেয়াদ 5 বছর ছিল ওইটার, এখানে কর হারটা দিব নিচে। কর হার হচ্ছে তোমার 40%, ওইটাতে কিন্তু কর হার নাই, ওটাতে আগের অঙ্কের ছিল, ওটা কর হারটা এখানে রয়ে গেছে, আমি নিচে একটু উল্লেখ করে দিলাম। ঠিক আছে, কর হার এখানে 40%। আচ্ছা, উঠাইলাম। ওঠানোর পর এখানে সূত্রের এনের জায়গায় আসবে কত বছর, দেখো এটা কত বছর মেয়াদি ছিল, 5 বছর মেয়াদি, তাহলে এখানে 5 বসাবো। কত বসাবো 5, এটা আগের মতোই বসাই করবো 5000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 5000 যোগ 4600 ডিভাইডেড বাই 2, আর এগুলি মুছে ফেললাম, এগুলি সব কাজ শেষ আমার। আর এখানে ট্যাক্স রেটের পরে এখানে সূত্রের 100 বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আসে 0.60, আর এখানে হচ্ছে 100। এই হচ্ছে এখানেও কাজ শেষ, এখন ক্যালকুলেশনের কাজ বাকি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই পরবর্তীতে দেখো 5000 থেকে 4600 টাকা যদি বাদ দিয়ে যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে আসে 80। এবং এখানে যদি 5000 টাকার সাথে 4600 টাকা যোগ দিয়ে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 4800 টাকা। 5000 থেকে 4600 বাদ দিলে আসবে 400, 400 যদি 5 দিয়ে ভাগ দিয়ে আসবে 80, 80 সাথে 750 যোগ দিব, এবং এই নিচের ক্যালকুলেশনটা হয় 4800 টাকা। 4800 টাকা, এই 4800 টাকা দিয়ে এটাকে ভাগ দিব, এই 750 এবং 880 টাকা, 750 এবং 80 টাকা যোগ দিলে হয় 730 টাকা। এই 730 টাকা এটা ভাগ দিব 4800 টাকা দিয়ে, ইন্টু দিব 0.60। এটা খেয়াল করো, এখানে কিন্তু পয়েন্ট আছে একটা 0.60। এই ট্যাক্স রেটটা বাদ দিছি, 1 থেকে যদি 0.40 বাদ দিয়ে তাহলে 60 ছিল না, ওই 60কে ইন্টু 100 দিয়ে গুণ দিব, তাহলে টোটাল গিয়ে দাঁড়ায় 10.37% ইন্টু 100 দিয়ে গুণ দিব, দিলে আসবে এই ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ নম্বরে আমাদের ব্যয় ছিল তোমার 16 দেখো 16.22% ছিল তোমার এই অগ্রাধিকার শেয়ারের ব্যয়, আর এখানে আমাদের ব্যয় গিয়ে দাঁড়ালো 10.37%। তো এখানে কিন্তু আসলে আমাদের ঋণপত্রের ব্যয়ের পরিমাণই কম, সুতরাং এই ঋণপত্রের ব্যয় কম থাকার কারণে এখানে কি সিদ্ধান্ত নিব আমরা, দেখো কাঞ্চন লিমিটেড কোম্পানি অগ্রাধিকার শেয়ারের পরিবর্তে ঋণপত্র ইস্যু করলে কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় হ্রাস পাবে। সামগ্রিক মূলধন ব্যয় কী পাবে, হ্রাস পাবে। কারণ কি, ওই যে ট্যাক্স রেট, ট্যাক্স রেটের সুবিধা পাওয়ার কারণে আমার কিন্তু এখানে ব্যয় হতেছে 16.22%, কিন্তু ঋণের ক্ষেত্রে আমার গিয়ে ব্যয় দাঁড়াতেছে আমার কত পার্সেন্ট, 10.37%। যার কারণ মূলধন ব্যয়ের পরিমাণ, ঋণ মূলধনের ব্যয়ের পরিমাণ হচ্ছে 10.37%, এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের পরিমাণ হচ্ছে 16.22%। কর সুবিধার কারণে ঋণ মূলধনের ব্যয় কম হয়, এবং মূলধন ব্যয় কম হবে প্রতিষ্ঠানের মূল্য এবং সম্পদ তত বৃদ্ধি পাবে, এবং কোম্পানির আর্থিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব পড়বে। যদি আমার ব্যয় কম হয় সুতরাং সম্পত্তির পরিমাণ বাড়বে, শেয়ারের মূল্য বাড়বে, এবং এই জন্য আমাদের কোম্পানির প্রতি কি মানুষের আস্থা বাড়বে, ইতিবাচক প্রভাব আসবে। এই হচ্ছে আজকের সার্বিক ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সেই
প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। সবাই এই অঙ্কগুলি বাসায় চর্চা করার চেষ্টা করবে। পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আল্লাহ হাফেজ।